দেবোত্তমা ছবি ও ভিডিও তুলতে বেশ কিছুটা মনোনিবেশ করেছিল। হঠাৎ ও শুনতে পেল প্রিয়াঞ্জলির তীব্র আর্তচিৎকার। বাঁচা, বাঁচা, দেবী, দেবী আমাকে বাঁচা, বাঁচা। প্রিয়াঞ্জলির কোনো বিপদের আভাস পেয়ে দেবোত্তমা সেই চিৎকারের দিক লক্ষ্য করে ছুটে গেল। সেখানে উপস্থিত হয়ে দেবোত্তমা দেখল মাটি থেকে একটি কুচকুচে কালো হাত বেরিয়ে চেপে ধরেছে প্রিয়াঞ্জলির পা। সেই হাতের চাপে যন্ত্রণা ও ভয়ে চিৎকার করে উঠছে প্রিয়াঞ্জলি। দেবোত্তমা দেখল ধীরে ধীরে মাটি ভুঁড়ে একটা লোক হামাগুড়ি দিয়ে উঠে আসছে। লোকটি শুধুই কদর্য নয়, সে যেন সাংঘাতিক কোনো এক রোগগ্রস্ত। তার শরীরের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে জায়গায় জায়গায় ভয়ঙ্কর দগদগে ঘা হয়ে রয়েছে। লোকটা বিড়বিড় করে একটা কথা বলল, নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা শুনছেন অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প সুলেখক সমরূপ নাথের কলমে আলোক পুষ্প। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনে অল করে দিন। তাহলে সব গল্প সবার আগে আপনার কাছে এসে পৌঁছবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প আলোক পুষ্প। আমাদের চারপাশের এই দুনিয়াটা নানান রহস্য নিজের সাথে বয়ে নিয়ে চলেছে। এর মধ্যে বেশিরভাগই আজও জনমানুষের পক্ষে দুর্ভেদ্য। প্রায় দেখা যায় যা রহস্য হয়ে রয়েছে তাকে তার মতো থাকতে দেওয়াই মঙ্গল। কারণ এই রহস্য যদি উন্মোচিত করার প্রচেষ্টা করা হয় তাহলে তার জন্য কঠিন মূল্য দিতে হতে পারে। সকাল প্রায় 10টার কাছাকাছি নিউ হাফলং স্টেশনে এসে পৌঁছালো আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে ট্রেন বেশিক্ষণ থামে না, তাই যাত্রীদের মধ্যে ওঠানামার একটা উল্লেখযোগ্য ব্যস্ততা লক্ষ্য করা যায়। এসি 2 টায়ার কামরা থেকে দুজন যুবককে লাগেজ নামাতে দেখা যায়। ওরা অরিন্দম ও সুরজিৎ। মালপত্র সব প্রায় নামানো হয়ে গেলে অরিন্দম কামরার ভেতর থেকে হাঁক দিয়ে বলে, বলছি ম্যাডামরা এবার একটু নেমে আসুন দেখি। আপনাদের কুলিরা সব মালপত্র নামিয়ে ফেলেছে। এবার না নামলে যে ট্রেন আপনাদের নিয়ে সোজা বেরিয়ে যাবে। কথা শেষ হতেই কামরা থেকে দুজন তরুণী বেরিয়ে এলো। একজন সুরজিতের স্ত্রী প্রিয়াঞ্জলি, অন্য একজন অরিন্দমের স্ত্রী দেবোত্তমা। ওরা নেমে আসতেই ট্রেনের গার্ড হাতে সবুজ একটি পতাকা নাড়িয়ে বাঁশিটা বাজিয়ে দিলেন। পাহাড়ের কোল ঘেঁষে পাতা রেললাইন ধরে একটু একটু করে একটা লম্বা সরীসৃপের মতো এগিয়ে চলল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তার গন্তব্য ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি স্টেশনের চারপাশটা দেখতে লাগলো। ছবির মতো সুন্দর একটি স্টেশন এই নিউ হাফলং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফিট উচ্চতায় অবস্থিত। পাহাড়ের কোলে এই সুন্দর স্টেশনটা। দেবোত্তমা স্মার্টফোন বের করে আশেপাশের ছবি ক্যামেরাবন্দি করতে লাগলো। কিছুক্ষণ পরে দেবোত্তমা প্রিয়াঞ্জলির উদ্দেশ্যে বলল, প্রিয়া, আয় তাড়াতাড়ি। প্রিয়াঞ্জলি কাছে যেতেই দেবোত্তমা একের পর এক সেলফি তুলতে লাগলো।
এই দেখে সুরজিৎ বলল, ও আচ্ছা, সেলফি তোলা হচ্ছে, আর এই কুলি দুটো বাদ, তাই তো? দেবোত্তমার সঙ্গে সঙ্গে ওদেরও সাথে নিয়ে কয়েকটা সেলফি তুলল। এরপর তারা মালপত্র নিয়ে স্টেশনের বাইরে এলো। কিছুক্ষণ এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ প্রিয়াঞ্জলি বলে উঠল, ওই তো সাদা রঙের টাটা সুমো 5033। সুরজিৎ হাঁক দিয়ে হাত নেড়ে বলল, এই যে গাড়ি, এইদিকে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে 23-24 বছরের একটি ছেলে নেমে এগিয়ে এলো। ছেলেটি ওদের হাত জোড় করে নমস্কার করে বলল, नमस्ते साहब जी। नमस्ते मैडम जी। मैं शक्तिधर संगमा। मुझे रमापति साहब ने सब बता दिया है। आप लोग आइए मेरे साथ। এই বলে ছেলেটি দুটো লাগেজ হাতে তুলে নিল। ছেলেটিকে একা সব নিতে দেখে অরিন্দম ও সুরজিৎ ওকে সাহায্য করল। সব মালপত্র গাড়িতে তুলে ওরা চলল ওদের পরবর্তী গন্তব্য জাটিঙ্গা ভ্যালির উদ্দেশ্যে। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি ছোটবেলার বান্ধবী। ক্লাস 2 থেকে দুজনের সুদৃঢ় বন্ধুত্ব। একসাথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে এখন দুজনে একটি বেসরকারি স্কুলে কর্মরতা। তবে শুধুমাত্র স্কুল শিক্ষিকাই তাদের আসল জীবিকা নয়, ওদের দুজনের একটা ইউটিউব ও একটা ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে। সেখানে 10 লক্ষাধিক মানুষ তাদের অনুসরণ করে। তাদের একটা বেশ ভালো পরিচিতি রয়েছে। এই প্রথমবার তারা ট্রাভেল ব্লগ বানানোর কথা মনস্থির করেছে। দুজনে যেন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। দেবোত্তমা জীবনসাথী রূপে বেছে নিয়েছে ব্যবসায়ী অরিন্দম চ্যাটার্জিকে। প্রিয়াঞ্জলি পেয়েছে বেসরকারি সংস্থায় কর্মরত সুরজিৎ রায়চৌধুরীকে। সবথেকে মজার বিষয় হলো দুই বান্ধবীর একসাথে একই দিনে একই মণ্ডপে বিয়ে হয়েছে। দুজনের বিয়ে হয়েছে এই 3 মাস হলো। তারা ঠিক করলো একসাথে জাটিঙ্গা ভ্যালি ঘুরতে যাবে। সেই মতো কলকাতার রমাপতি ভট্টাচার্যের হোমস্টেতে ওরা বুকিং করে। রমাপতি বাবুর অতিথিদের যাবতীয় দেখাশোনা করে এই শক্তিধর নামের ছেলেটি ও তার মা। গাড়িতে যেতে যেতে অরিন্দম বলল, আচ্ছা, তোমরা দুই বান্ধবী কিন্তু এখনো বললে না যে এত জায়গা থাকতে হঠাৎ তোমাদের এই পাণ্ডব বর্জিত রাজ্যে বেড়াতে আসার ইচ্ছে হলো কেন? হ্যাঁ? দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলে নিল। তারপর অরিন্দমের প্রশ্নের উত্তরে বলল, তেমন কিছুই না, গুগলে দেখলাম একটা অফবিট জায়গা, তাই দুজনে মিলে ঠিক করলাম তোমাদের বলে এখানেই আসবো। তোমাদের দুজনের বন্ধুত্ব ইতিহাসের পাতায় তোলা থাকবে। হ্যাঁ, তা ঠিক, আমাদের বন্ধুত্ব খুবই গভীর। কিন্তু একটা আক্ষেপ না আমাদের চিরকাল থেকে যাবে, যে আমি দেবীর বিয়েতে আর দেবী আমার বিয়েতে হুল্লোড় করতে পারলাম না আর সেভাবে। এই বলে প্রিয়াঞ্জলি খিলখিল করে হাসতে লাগলো। শক্তিধর চুপচাপ গাড়ি চালাচ্ছিল। ও বাংলা বলতে পারে না, কিন্তু বেশ বাংলা বুঝতে পারে। ও এবার নীরবতা ভেঙে বলল, रमापति साहब ने मुझे कहा है कि मैं आप लोगों को अकेला कहीं ना छोड़ूं। आप लोगों को जहाँ जाना हो मुझसे कहना, मैं गाड़ी लेके आ जाऊंगा। কেন ভাই শক্তিধর, আমরা কি বাচ্চা ছেলে মেয়ে নাকি? হ্যাঁ, তবে দরকার পড়লে তো তোমাকে আমরা ডাকবই, চিন্তা নেই। শক্তিধর আবার বলতে লাগলো, साहब जी, मुझे गलत मत समझना। आप लोग शहर के लोग हो, हमारे बातों पे आपको यकीन नहीं होगा। ये जो आप खूबसूरत नज़ारे देख रहे हो ना, ये पहाड़, नदियाँ, झरने और गुफाएं, ये सब अपने अंदर कुछ राज लेके छुपाए बैठे हैं। जो लोग इस राज की रखवाली करते हैं वो नहीं चाहेंगे कि कोई उन राज के साथ छेड़छाड़ करे। শক্তিধরের কথাগুলো শুনে গাড়ির মধ্যে একটা উল্লেখযোগ্য নিস্তব্ধতা তৈরি হলো। এই নিস্তব্ধতাকে ভাঙতে সুরজিৎ হেসে উঠে বলল, আরে না না ভাই, তুমি নিশ্চিন্ত থাকো, আমরা তোমাদের রহস্য নিয়ে কোনো টানাটানি করব না। আমরা 2-4 দিনের জন্য এসেছি, খাবো, ঘুরবো, আনন্দ করব, আবার নিজের বাড়ি ফিরে যাব। দেখতে দেখতে ওদের গাড়ি এসে পৌঁছায় একটি দোতলা বাড়ির সামনে।
বাড়ি না বলে বাগান বাড়ি বলাটাই বোধহয় ঠিক হবে। বাড়িটার চারপাশে বিরাট বাগান, হরেক রকমের গাছ, একটা ছোট পুকুর আছে। সব মিলিয়ে বেশ মনোরম একটা পরিবেশ। শক্তিধর এক এক করে ওদের সমস্ত মালপত্র বাড়ির ভেতরে পৌঁছে দিল। তারপর ওদের উদ্দেশ্যে বলল, आप लोग हाथ मुंह धो लीजिए साहब जी, मैं आप लोगों के लिए नाश्ता का बंदोबस्त करता हूँ। मैं और मेरी माँ पास में ही रहते हैं, कोई ज़रूरत पड़े तो फ़ोन कर लीजिएगा। শক্তিধর চলে যেতে একটা ঘরে সুরজিৎ, প্রিয়াঞ্জলি ও অপর একটিতে অরিন্দম, দেবোত্তমা থাকার সিদ্ধান্ত নিল। চা জলখাবার খেয়ে অরিন্দম ও সুরজিৎ আশপাশটা ঘুরে আসতে চাইল। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি বলল তারা বিশ্রাম করতে চায়, তাই ওরা আর নিজেদের স্ত্রীদের বিরক্ত করল না। অরিন্দম ও সুরজিৎ বেরিয়ে যেতেই প্রিয়াঞ্জলি দেবোত্তমার ঘরে এলো। ওর হাতে একটা বই আছে। ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দুই বান্ধবী বিছানায় বসল। তারপর বইটা খুলল। প্রিয়াঞ্জলি বলতে লাগলো, এই দেবী দেখ না, দেখ দেবী, এই বইটা আজ থেকে প্রায় 25 বছর আগে একজন ইংরেজ লিখে গিয়েছিলেন। এখানে তিনি ভারতবর্ষের বিভিন্ন আশ্চর্য ও রহস্যময় স্থানের কথা উল্লেখ করেছেন, যা তিনি নিজে ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেছেন। এদের মধ্যে যেমন রয়েছে ভানগড়, কুলধারা গ্রাম, ঠিক তেমনই রয়েছে জাটিঙ্গা ভ্যালির কালা পাহাড়ের গুহার কথা। দেবোত্তমা এক মনে প্রিয়াঞ্জলির কথাগুলো শুনছিল। প্রিয়াঞ্জলি এবার বইয়ের একটা নির্দিষ্ট পৃষ্ঠা খুলে গড়গড় করে পড়তে লাগলো। ইংরেজিতে লেখা কথাগুলোর মানে করলে দাঁড়ায়, জাটিঙ্গা ভ্যালিতে নানা রকম রহস্যময় ঘটনা ঘটতে থাকে, তবে তার মধ্যে একটি বিশেষ ঘটনা আমাকে অত্যন্ত প্রভাবিত করেছে। একদিন রাতে আমি পাহাড়ের কোল ঘেঁষে বিস্তৃত জঙ্গলে ঘুরতে বেরোই। ঘুরতে ঘুরতে আমি একটি গুহার মুখে গিয়ে উপস্থিত হই। ম্যাপটা খুলে দেখে বুঝতে পারি আমি কালা পাহাড়ির গুহার সামনে এসে পড়েছি। একটা অমোঘ টান অনুভব করছিলাম সেই সময়। মনে হচ্ছিল কেউ যেন আমাকে গুহার ভেতরে টেনে নিয়ে যেতে চাইছে। এমন সময় নাকে এলো একটি তীব্র মিষ্টি সুগন্ধ। সেই অনুভূতিটা ব্যক্ত করার ক্ষমতা আমার নেই। মন অত্যন্ত চঞ্চল হয়ে ওঠে। আমি আর নিজেকে ঠিক রাখতে না পেরে ঢুকে পড়ি গুহার ভেতরে। সেখানে ঢুকে বুঝতে পারি যে অনেকগুলো মানুষ নিজেদের মধ্যে কথা বলা বলি করছে, যেমনটা কোনো জনবসতির ক্ষেত্রে হয়। কিছুটা হাঁটতেই এসে পৌঁছলাম একটি জলাশয়ের সামনে। অন্ধকারে জলাশয়ের ওপারটা দেখা যাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুহা চত্বরটা ধীরে ধীরে আলোকিত হতে শুরু করে। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি, বেগুনি আরও নানা রং যেন কোথা থেকে বিচ্ছুরিত হতে থাকে। জানি না কেন মনটা খুব বিচলিত হয়ে উঠল। ধীরে ধীরে আমি বাইরের দিকে এগোতে লাগলাম, আর তখনই শুনতে পেলাম একসাথে অসংখ্য কণ্ঠ মিলে অট্টহাসি শুরু করেছে। যেন আমাকে দেখেই ওরা বিদ্রূপ করছে। আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমার বিশ্বাস সেদিন আমি সেই রহস্যময় আলোকপুষ্প বা দ্য গ্লোয়িং ফ্লাওয়ার্সের দেখা পেয়েছিলাম। আমার দাদু একবার আমাকে ফুলের কথা আর ফুলগুলোর আশ্চর্য ক্ষমতার কথা বলেছিলেন। যাই হোক, আমি এরপর যতদিন জাটিঙ্গা ভ্যালিতে ছিলাম আর কখনো সেই পথে যাইনি। সব থেকে মনে রাখার মতো ব্যাপার হলো ওই গুহার ভেতরের দেওয়ালে লেখা একটি ছড়া, জীবন স্রোতের তালে তালে আলোক পুষ্প উঠবে জ্বলে, কালের সমান কাল অবসান, রস মাখানো অমৃতবান। প্রিয়াঞ্জলি এবার পড়া থামালো। দেবোত্তমা চুপ করে সব শুনল। তারপর বলল, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমাদের এই রহস্যটা নিয়ে একটু চেষ্টা করা উচিত। কে বলতে পারে, হয়তো আমরা এমন কিছু জনসমক্ষে নিয়ে আসব যা এর আগে কখনো না কেউ শুনেছে
আর না কেউ দেখেছে। এখানে সেই সাফল্য লাভ করলে আমরাই হব দ্য নেক্সট ইন্টারনেট সেন্সেশন। আমাদের ইউটিউব আর ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা অন্তত আরও লাখ খানেক বেড়ে যাবে। প্রিয়াঞ্জলি মাথা নেড়ে সমর্থন জানিয়ে বলল, কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো গুহায় যাওয়ার পথটা চিনিও না। আমার তো মনে হয় আমাদের কারো সাহায্যের প্রয়োজন আছে। শক্তিধর সাংমা, হ্যাঁ, শক্তিধর আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে। তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল রে দেবী? রাস্তায় আসার সময় ছেলেটা আমাদেরকে কিভাবে বলছিল তোর মনে নেই? ইহা কে রাজ সে ছেড়ছাড় মত কিজিয়ে। হ্যাঁ, সে তো আমার মনে আছে, কিন্তু চেষ্টা করা ছাড়লে তো চলবে না। ওদের কথা চলাকালীন দরজায় শব্দ হলো। অরিন্দম ও সুরজিৎ ফিরে এসেছে। প্রিয়াঞ্জলি তাড়াতাড়ি বইটা আবার গুছিয়ে ব্যাগে রেখে দিল। সেদিন আর তারা কোথাও বেরোলো না। খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরেই বিশ্রাম করল। পরদিন তারা খুব সকালে শক্তিধরের গাড়িতে চেপে বেরিয়ে পড়ল জাটিঙ্গা ভ্যালির বিভিন্ন মনোরম স্থান ঘুরে দেখবার জন্য। অরিন্দম ও সুরজিৎ উৎসাহী হলেও তাদের স্ত্রী দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি যেন নিরুত্তাপ হয়ে রয়েছে। থেকে থেকে তারা নিজেদের মধ্যেই কি যেন আলোচনা করছে। রাতের বেলায় ঘরে ফিরেও প্রিয়াঞ্জলিকে চুপচাপ বসে থাকতে দেখে সুরজিৎ জিজ্ঞাসা করল, কি হয়েছে প্রিয়া, তুমি এমন চুপচাপ বসে আছো? প্রিয়াঞ্জলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, কই না তো, আমি তো একদম ঠিক আছি। তুমি হানিমুনের জন্য এমন একটা উদ্ভট জায়গা পছন্দ করলে, আবার এখানে আসার পর থেকে তুমিও তোমার বান্ধবী কি সব 7-5 ভেবে চলেছ। আমার না কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। আমার মতোই অরিন্দমও এই ব্যাপারটা লক্ষ্য করেছে। এই আমরা কি এত দূর এলাম কে কি করছে আর কে কি ভাবছে এইসব দেখবো বলে? সুরজিৎ চেয়ে দেখল প্রিয়াঞ্জলির চোখের দিকে। এক অদ্ভুত মায়া মিশে রয়েছে তার দু চোখ জোড়ায়। প্রিয়াঞ্জলি ধীরে ধীরে মাথাটা সুরজিতের বুকে রাখল। তারপর একটা হাত বাড়িয়ে ঘরের আলোর বেড সুইচটা খট করে অফ করে দিল। নিস্তব্ধ নির্জন এই জাটিঙ্গা উপত্যকায় যেন মুখরিত হয়ে উঠল দুজোড়া প্রেমের স্নিগ্ধতায়। অন্তরঙ্গতার মহাবেশ যেন ধুয়ে গেল গভীর রাতের জ্যোৎস্না। মাঝরাতে হঠাৎ দেবোত্তমার ঘুম ভেঙে গেল। ও উঠে দেখল ঘরের একটা জানালা খোলা রয়ে গেছে। সেখান থেকে দমকা হাওয়া ঘরে ঢুকে আসছে। দেবোত্তমা উঠে গিয়ে জানালা বন্ধ করতে গেল। আর ঠিক তখনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ায় সে। দূরে একটা পাহাড়ের ওপর ধীরে ধীরে একটা দলা পাকানো আলো একটু একটু করে জমা হচ্ছে। সে আলো কখনো লাল, আবার পরক্ষণে তা বেগুনি হয়ে উঠছে। এইভাবে কখনো গোলাপি, কখনো কমলা হয়ে উঠছে। দেবোত্তমার নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না, কিন্তু যা সে দেখছে তা অবশ্যই সত্য। কিছুক্ষণ পাহাড় চূড়ায় এহেন আলোর হোলি খেলা চলল। তারপর সব অন্ধকার, আর কিছুই দেখা যায় না সেখানে। দেবোত্তমা আর বেশিক্ষণ না দাঁড়িয়ে সেখান থেকে জানালাটা বন্ধ করে চলে এলো। পরদিন দেবোত্তমা তার আগের রাতের অভিজ্ঞতা প্রিয়াঞ্জলির কাছে বলল। সব শুনে প্রিয়াঞ্জলি বলল, হেই, আমার কি মনে হয় জানিস দেবী, এই আলোটা নিশ্চয়ই সেই কালা পাহাড়ি গুহার সেই চমৎকারী আলো। আমাদের কিন্তু এবার আমাদের উদ্দেশ্যে মনোনিবেশ করতে হবে। তুই একদম ঠিক বলেছিস। সবার আগে আমাদের ওখানে যাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। সেদিন ওরা জাটিঙ্গা ভ্যালির বেশ কয়েকটি দর্শনীয় পর্যটন স্থল ঘুরে দেখে। হাসি ঠাট্টা আনন্দ খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে দিনটা কেটে যাচ্ছিল। একটা সময় অরিন্দম ও সুরজিৎ যখন আশেপাশের ছবি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ল, তখন দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি গাড়ির কাছে শক্তিধরের সঙ্গে কথা বলতে এগিয়ে গেল। শক্তিধর গাড়িতেই বিশ্রাম করছিল। দেবোত্তমা একটু গলা ঝেড়ে বলল, আচ্ছা শক্তিধর,
তুমি কালা পাহাড়ের গুহা চেনো? কেমন যেন ফ্যাকাশে মুখখানা করে ওদের দিকে তাকালো শক্তিধর। এবার কাঁপা কাঁপা গলায় ছেলেটি বলল, मैडम जी, आप लोग काला पहाड़ी की गुफा के बारे में क्यों पूछ रहे हैं? প্রশ্নটার কোনো উত্তর দিল না দুজনে। আবার শক্তিধরকে জিজ্ঞাসা করল। তুমি আমাদের নিয়ে যাবে ওখানে? শক্তিধর এবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলল, बिल्कुल नहीं मैडम जी, वहाँ जाना मना है। কেন भाई? ওখানে গেলে কি আমরা মরে যাব? मौत नहीं मैडम जी, मौत से भी भयानक कुछ वहाँ पे है। आप लोग वहाँ जाने का ख्याल मत सोचिए। ছেড়ে দে না দেবী, ও যখন যেতে চাইছে না তখন থাক। আমরা বরং রামপতি বাবুকে ফোন করে বলি যে শক্তিধর তার অতিথিদের অবহেলা করছে, বাকিটা তিনি বুঝে নেবেন। এবার শক্তিধরের মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। সে কাতর কণ্ঠে বলল, नहीं मैडम जी नहीं, ऐसा मत कीजिए, मैं और मेरी माँ भूखे मर जाएंगे। কিচ্ছু হবে না, তুমি আমাদের কালা পাহাড়ের গুহায় পৌঁছে দাও, তাহলে সব কিছুই ঠিক থাকবে। मैडम जी, क्या यही आप लोगों का आखिरी फैसला है? দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি মাথা নেড়ে সম্মতি জানালো। শক্তিধর আবার বলল, ठीक है, तो फिर आज रात को ठीक 12 बजे तैयार रहिएगा, मैं गाड़ी लेके आ जाऊंगा। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলির মুখে যেন জয়ের আনন্দ খেলে গেল। সেদিন রাতে চারজন যখন খাওয়া দাওয়া করছিল, তখন দেবোত্তমা একটি কথা বলে, আমি ভাবছিলাম আজ রাতে আমি আর প্রিয়া একসাথে থাকি, আর তোমরা দুজন একসাথে থাকো। অরিন্দম কিছু একটা বলতে যাচ্ছিল, সুরজিৎ ওর হাতটা চেপে দেবোত্তমার সুরে সুর মিলিয়ে বলল, হ্যাঁ, আইডিয়াটা খারাপ নয়। আর একদিন পরে তো আমরা আবার কলকাতায় ফিরে যাব, তাই সবাই একটু নিজেদের মতো আনন্দ উল্লাস করা যাক। এই বলে সুরজিৎ অরিন্দমকে ইশারায় টেবিলের নিচে তাকাতে বলল। অরিন্দম দেখল সুরজিৎ একটা হুইস্কির বোতল এনে রেখেছে। অরিন্দমের মুখেও এবার একটা হাসি খেলে গেল। কথা মতোই রাতের খাওয়া দাওয়া শেষ করে দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি একটা ঘরে, আর অরিন্দম ও সুরজিৎ আর একটা ঘরে চলে গেল। প্রিয়াঞ্জলি ও দেবোত্তমা বারবার উদ্বিগ্ন হয়ে জানালা দিয়ে বাইরে দেখছে। মাঝে মাঝে মনে সংশয় জাগছে, শক্তিধর আসবে তো? কালা পাহাড়ির গুহার নাম শুনেই তো থরথর করে কাঁপছিল। ঠিক রাত্রি 12:05 গাড়ির হেডলাইটের আলো দেখা গেল। সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি নিজেদের সাথে দুটো টর্চ, সেই বইটা আর নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটা কাগজ কাটার ব্লেড সাথে নিয়ে নিল। ওরা গাড়ির কাছে পৌঁছাতেই শক্তিধর আবার বলল, मैडम जी, अभी भी वक्त है, एक बार सोच लीजिए, आप लोग बहुत बड़ी गलती करने जा रहे हैं। कुछ राज अगर राज ही रहे तो ठीक है, उनको उनके हाल पे छोड़ दीजिए। आप लोग हमारे मेहमान हैं, आपकी देखभाल करना मेरा पहला फर्ज है। এবার প্রিয়াঞ্জলি একটু বিরক্ত হয়ে বলল, এই তুমি এবার চুপচাপ চলো তো ভাই, আমাদের স্বামীরা দেখে ফেললে সব চৌপাট হয়ে যাবে। চলো চলো চলো। ওরা গাড়িতে উঠে বসতে শক্তিধর গাড়ি চালিয়ে দিল। মিনিট 20 বাদে একটি জায়গায় এসে গাড়িটা থামল। শক্তিধর বলল, गाड़ी इससे आगे नहीं जा सकती, आगे का रास्ता आपको पैदल ही जाना होगा। मैं यहीं आपका इंतज़ार करूंगा, कुछ असुविधा होने पे आवाज़ लगाइएगा। ওরা গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে পড়ল। শক্তিধর ওদের আগে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিল। ওরা এবার সেই পথে এগোতে যাচ্ছিল। এমন সময় শক্তিধর নিজের গাড়ি থেকে ওদের আঞ্চলিক দেবতার কবচটা খুলে ওদেরকে দিল এবং বলল, ये आप लोगों को हर मुसीबत से बचाएगा, पर याद रखना मैडम जी, वहाँ किसी भी चीज़ को हाथ से मत छूना बस। শক্তিধর থেকে বিদায় নিয়ে ওরা শক্তিধরের দেখানো পথে এগিয়ে চলল। দূরে কোথাও শিয়ালের ডাক আর রাতচরা পাখিদের ডাক ওদের মনকে থেকে থেকেই বিচলিত করে তুলছে, কিন্তু একবারও ফিরে যাওয়ার ভাবনা তাদের মনে আসছে না।
এক অমোঘ মায়ার টানে তারা যেন এগিয়ে চলেছে কালা পাহাড়ির গুহার উদ্দেশ্যে। দেখতে দেখতে তারা গিয়ে পৌঁছালো একটি গুহার খোলা মুখের সামনে। দুই বান্ধবীর মুখে একটা প্রত্যয় হাসি খেলে গেল। তারা আর এতটুকু দেরি না করে ঢুকে পড়ল সেই গুহার ভেতর। গুহার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলো যেন সেই অন্ধকারকে মুছে ফেলতে অক্ষম। দুই বান্ধবী এক মনে এগিয়ে চলল গুহার আরো গভীরে। কিছুটা এগোতে তারা দেখল সামনেই একটি জলাশয়। জলাশয়ের উপরে যাওয়ার একমাত্র উপায় হলো সেই জলাশয়ে রাখা একটি ছোট্ট ডিঙি। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি সেই ডিঙিতে চেপে বইটা নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করতে লাগল। জীবনে এই প্রথম এমনভাবে খেয়াতড়ি বাইতে হচ্ছে। স্বাভাবিকভাবেই অসুবিধা তো হবেই, তবুও অদম্য জেদ ধরে বেশ কিছুক্ষণের চেষ্টায় দুই বান্ধবী জলাশয়ের ওপরে পৌঁছালো। কিছুক্ষণ এদিক সেদিক দেখে ওরা দুজনে একে অপরের হাতে হাত রেখে পাঠ করতে লাগলো সেই ছড়াটি। জীবন স্রোতের তালে তালে আলো পুষ্প উঠবে জ্বলে, কালের সামনে কাল অবসান, রস মাখানো অমৃতবান। এইভাবে তারা 3 বার পাঠ করল সেই ছড়াটি। কিছুক্ষণ সব নিস্তব্ধ। ওদের হাতের টর্চগুলো দপ করে একে একে নিভে গেল। তারা অনুভব করল তাদের নাকে ভেসে আসছে একটা অনন্য সাধারণ মিষ্টি সুগন্ধ। এই সুগন্ধ যেন সমস্ত ঘ্রাণ শক্তিকে শুষে নিতে চায়। তাদের মনে হতে লাগল যেন তারা ভেসে চলেছে অন্য এক জগতে। ধীরে ধীরে গুহার অন্ধকারের বুক চিরে একটা নীলাভ আলোর রেখা ফুটে উঠল। এরপর লাল, তারপর সবুজ, তারপর হলুদ, তারপর একে একে হরেক রকম রঙের আলোয় ভরে উঠল গোটা গুহা চত্বর। আলোর অসামান্য জোয়ারে তাদের চোখ বুজে এলো। কিছুক্ষণ পর যখন তারা চোখ দুটো খুলল, তখন সামনের অবিশ্বাস্য দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি। সামনে উপস্থিত হয়েছে এক বিরাট আস্ত বাগান। সেই বাগানের গাছের শাখায় শাখায় বিরাট আকৃতির যে ফুল ফুটে রয়েছে তা থেকে বিচ্ছুরিত হচ্ছে অপূর্ব সব রঙের আলো। ফুলগুলির প্রতিটি পাপড়িতে জমে রয়েছে থোকা থোকা মিষ্টি মধুর সুগন্ধ বেষ্টিত রস। দেবোত্তমার মুখ থেকে অস্ফুট একটা কথা বেরিয়ে এলো, আলো পুষ্প। দুই বান্ধবী যার পর নয় আনন্দিত হয়ে উঠল। তারা আর না দাঁড়িয়ে থেকে গিয়ে ঢুকল বাগানের ভেতরে। দুই বান্ধবী দুদিকে হেঁটে গেল। প্রিয়াঞ্জলি দু চোখ ভরে সেই মনোরম দৃশ্য দেখে চলেছে। দেবোত্তমা মোবাইল ফোনটা বের করে তুলে চলেছে একের পর এক আলোক পুষ্পের ছবি। এও কি সম্ভব? কিভাবে মানব সভ্যতার অন্বেষী দৃষ্টি এড়িয়ে এই ফুল পৃথিবীতে ফুটে আছে? নাকি সত্যি সত্যি এই ফুল পৃথিবীর মূল স্রোত থেকে বিচ্ছিন্ন? দেবোত্তমা ছবি ও ভিডিও তুলতে বেশ কিছুটা মনোনিবেশ করেছিল। হঠাৎ ও শুনতে পেল প্রিয়াঞ্জলির তীব্র আর্তচিৎকার, বাঁচা বাঁচা, দেবী দেবী আমাকে বাঁচা বাঁচা। প্রিয়াঞ্জলির কোনো বিপদের আভাস পেয়ে দেবোত্তমা সেই চিৎকারের দিক লক্ষ্য করে ছুটে গেল। সেখানে উপস্থিত হয়ে দেবোত্তমা দেখল মাটি থেকে একটি কুচকুচে কালো হাত বেরিয়ে চেপে ধরেছে প্রিয়াঞ্জলির পা। সেই হাতের চাপে যন্ত্রণা ও ভয়ে চিৎকার করে উঠছে প্রিয়াঞ্জলি। দেবোত্তমা দেখল ধীরে ধীরে মাটি ফুঁড়ে একটা লোক হামাগুড়ি দিয়ে উঠে আসছে। লোকটি শুধুই কদর্য নয়, সে যেন সাংঘাতিক কোনো এক রোগগ্রস্ত। তার শরীরের যেটুকু অংশ দেখা যাচ্ছে তাতে জায়গায় জায়গায় ভয়ঙ্কর দগদগে ঘা হয়ে রয়েছে। লোকটা বিড়বিড় করে একটা কথা বলল,
দৌড়াদৌড়ি কি দেখছিস? মেরে ফেল বলছি, মেরে ফেল, মেরে ফেল। মেরে ফেল। এই বলে লোকটা পাগলের মতো হাসতে লাগলো। দেবোত্তমা বেশ কিছুক্ষণ লোকটার হাত থেকে প্রিয়াঞ্জলির পাকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু পেরে উঠল না। তখন সে ওই পেপার কাটার ব্লেডটা বের করে চালিয়ে দেয় লোকটার হাতে। সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে লোকটি এবং প্রিয়াঞ্জলির পা ছেড়ে দেয়। লোকটির হাত থেকে মুক্ত হতে দুই বান্ধবী ছুটে গেল জলাশয়ের ডিঙিটার উদ্দেশ্যে। তারা শুনতে পেল পেছন থেকে এক দল নারী সমবেত অট্টহাসিতে মেতে উঠেছে। ধীরে ধীরে জ্বলতে থাকা ওই ফুলগুলো উধাও হয়ে ফের নিকষ কালো অন্ধকার নামল গুহার ভেতরে। টর্চ লাইটগুলো আগেই বিগড়ে গিয়েছিল। দেবোত্তমা দেখল কখন যেন ওর মোবাইল ফোনটাও হারিয়ে গেছে। একমাত্র প্রিয়াঞ্জলির ফোনের টর্চ জেলে ওরা বহু কষ্টে গুহার বাইরের পথ ধরল। প্রিয়াঞ্জলির পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, তবুও প্রাণ ভয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় দুই বান্ধবী গুহার বাইরে আসতে সক্ষম হলো। এদিকে ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরেও যখন মেয়ে দুটো ফিরল না, তখন শক্তিধর অত্যন্ত চিন্তিত হয়ে নিজে একটি টর্চ নিয়ে এগোতে লাগলো কালা পাহাড়ির গুহার দিকে। কিছুটা যেতেই তার চোখে পড়ল দুই বান্ধবী আতঙ্কিত হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে আসছে। শক্তিধরকে দেখতে পেয়ে ওরা একটু আশ্বস্ত হলো। শক্তিধরের সাহায্যে দেবোত্তমা প্রিয়াঞ্জলিকে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। সেখানে গিয়ে শক্তিধর ওদের জলের বোতল দিল। ওদের ভাবভঙ্গি দেখে শক্তিধরের এতটুকু বুঝতে ভুল হলো না যে ওরা গুহার ভেতর এক অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছে। এবার শক্তিধর বলল, देखा मैडम जी, मैंने आप लोगों को समझाया था, पर आपने मेरी बात नहीं मानी। आप लोग ठीक है ना अभी? শক্তিধর, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো, আমাদের আর এখানে থাকতে ভালো লাগছে না। শক্তিধর আর কিছু না বলে গাড়ি চালিয়ে ওদের আবার কটেজে পৌঁছে দিল। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি চুপচাপ ঘরে এসে শুয়ে পড়ল। মাঝে মাঝে প্রিয়াঞ্জলি ঘুমের মধ্যে চমকে চমকে উঠছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল সেই গুহায় দেখা লোকটার ভয়ঙ্কর মুখখানা। দেবোত্তমাও প্রায় শেষ রাতে দু চোখের পাতা এক করতে পারল। পরদিন সকালবেলায় স্বাভাবিকভাবে দেবোত্তমা ও প্রিয়াঞ্জলির ঘুম ভাঙল বেশ দেরিতে। উঠে ঘরের বাইরে আসতেই তারা দেখল অরিন্দম ও সুরজিৎ বাইরে বসে আছে। ওদের দুজনকে দেখে অরিন্দম ও সুরজিৎ উঠে দাঁড়ালো। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি তাদের স্বামীদের দৃষ্টিতে একাধিক প্রশ্নের আভাস পেল। এবার সুরজিৎ প্রশ্ন করল, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমরা আমরা আবার কোথায় যাব? একদম মিথ্যে কথা বলবে না প্রিয়া। এবার অরিন্দম সুরজিতের কথার সাথে যোগ দিয়ে বলল, কাল রাতে তোমরা ঘরে ছিলে না। প্রায় 2:30 নাগাদ তোমরা চুপি চুপি ঘরে ঢুকেছ। তোমাদের প্রশ্ন করাটা সমীচীন, কিন্তু আমরা এখনই কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আমাদের একটু সময় দাও, সঠিক সময় এলে আমরা তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। প্যাকিং করে নাও, আমরা আগামীকালই কলকাতায় ফিরব। সুরজিৎ ও প্রিয়াঞ্জলিকে তৈরি হয়ে নিতে বলল। প্রিয়াঞ্জলির পায়ের ব্যথা কিছুটা কমেছিল, কিন্তু পায়ের ওপর আঙুলের ছাপগুলো বারে বারে তাকে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিচ্ছিল। সেদিনটা তারা কটেজেই কাটিয়ে দিল। পরদিন সকাল সকাল শক্তিধর সাংমার গাড়িতে চেপে ওরা পৌঁছে গেল নিউ হাফলং স্টেশন। অরিন্দম শক্তিধরকে বলল, কাজটা তুমি ঠিক করনি শক্তিধর। অত রাতে এই অচেনা জায়গায় দুটো মেয়ে বেরোতে চাইলো যখন, তখন তোমার একবার অন্তত উচিত ছিল আমাদের জানানোর, তাই না? শক্তিধর মাথা নিচু করে হাত জোর করে বলল, मुझे माफ कर दीजिए साहब,
मैं मैडम लोगों का बहकावे में आ गया था। अब रमापति साहब को मेरी शिकायत मत कीजिएगा। এরপর অরিন্দম ও সুরজিৎ শক্তিধরকে বেশ কিছু বকশিস দিয়ে স্টেশনের ভেতরে চলে গেল। দেবোত্তমা শক্তিধরকে বলল, আমরা অত্যন্ত লজ্জিত শক্তিধর, আমাদের জন্য তোমাকে এত কথা শুনতে হলো। ভালো থেকো ভাই। এই বলে দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি স্টেশনের দিকে এগোতে লাগলো। হঠাৎ শক্তিধর পেছন থেকে হাঁক দিয়ে ওদের ডাকলো। मैडम जी। ওরা থামতেই শক্তিধর দৌড়ে ওদের কাছে এলো এবং আশপাশটা একবার ভালো করে দেখে নিয়ে ওদেরকে একটা প্রশ্ন করলো। मैडम जी, आप लोगों ने उस गुफा से कुछ लिया तो नहीं है ना? দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি একে অপরের দিকে তাকিয়ে বলল, কই না তো। শক্তিধর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ठीक है मैडम जी, अपने अपना ख्याल रखिएगा। দেবোত্তমা ও প্রিয়াঞ্জলি দ্রুত স্টেশনের ভেতরে চলে গেল। শক্তিধর শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওদের যাওয়ার পথে। এরপর দেখতে দেখতে 6 মাস কেটে গেল। দেবোত্তমা বা প্রিয়াঞ্জলি কেউই সেই ভয়ঙ্কর দিনটার কথা ভুলতে পারে না। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বড় বড় ফুলগুলো, যা থেকে মহাজাগতিক আলো বিচ্ছুরিত হতে থাকে। তারপর আবার আবার মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর লোকটার কথা। মনে পড়ে যায় তার সেই ভয়ঙ্কর মুখখানা। তখন যেন আর কিছুই ভালো লাগে না। ওরা মাঝে মাঝে ভাবে, জীবন থেকে সেই কয়েক ঘন্টা যদি বাদ দিয়ে দেওয়া যেত তবে কত ভালো হতো। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। চারিদিকে নানান অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, পতাকা উত্তোলন, গোটা শহর আনন্দে মুখরিত হয়ে উঠেছে। প্রিয়াঞ্জলি ও দেবোত্তমাদের স্কুলেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস। দুই বান্ধবী শাড়ি পরেছে, অনেক ভিডিও শ্যুট করেছে, সময় মতো সামাজিক মাধ্যমে পোস্ট করবে। অনুষ্ঠান শেষে দুজনে স্কুল থেকে বেরোলো। প্রিয়াঞ্জলি স্কুটি আছে, ও দেবোত্তমাকে বলল, চল দেবী, তোকে বাড়িতে নামিয়ে দিই। না রে প্রিয়া, অরিন্দম নিতে আসবে, একটু নিউ মার্কেট যাব। পরের সপ্তাহে তো মশাইয়ের জন্মদিন, তাই ওর জন্য কিছু একটা গিফট কিনবো। বাহ, তাহলে তো অরিন্দমকে ট্রিট দিতে বলতে হয়। কি বলিস দেবী? এই বলে প্রিয়া স্কুটিটা স্টার্ট করে এগিয়ে গেল। বড় জোর 100 মিটার এগিয়েছিল। হঠাৎ উল্টো দিক থেকে একটি 10 চাকার লরি ক্ষিপ্র গতিতে এসে ধাক্কা মারল প্রিয়াঞ্জলি স্কুটিতে। স্কুটি থেকে পড়ে যেতেই তার শাড়ির আঁচল জড়িয়ে যায় লরির চাকায়। সেই অবস্থায় লরিটি প্রিয়াঞ্জলিকে প্রায় কয়েকশো মিটার টেনে নিয়ে যায়। অবশেষে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে সেই ঘাতক লরিটি থামে। এই গোটা দৃশ্যটা নিজের চোখে প্রত্যক্ষ করে দেবোত্তমা। সেও অন্যান্য পথচারীর চিৎকার শুনে ছুটে যায় প্রিয়াঞ্জলির কাছে। প্রিয়াঞ্জলিকে লরির চাকার তলা থেকে যে অবস্থায় উদ্ধার করা হয় তাকে এক শব্দে কি বলা যায় তা বলা অসম্ভব। প্রিয়াঞ্জলির শরীরের ডান দিক সম্পূর্ণ থেঁতলে গেছে, মাথা থেকে ঘিলু বেরিয়ে ঝুলে পড়েছে। ডান চোখটা নষ্ট হয়ে গেছে, হাত পা বুক সব কিছুই যেন দলা পাকিয়ে শুধুমাত্র একটা মাংসপিণ্ড হয়ে রয়ে গেছে। কিন্তু এত কিছুর পরেও যা সেখানে উপস্থিত সকলকে হতচকিত ও স্তম্ভিত করেছে তা হলো প্রিয়াঞ্জলি এখনো বেঁচে আছে। দেবোত্তমার তৎপরতায় ওখানকার মানুষগুলো প্রিয়াঞ্জলিকে হাসপাতালে নিয়ে গেল।
কি গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ। হাসপাতালের ডাক্তাররাও এমন নজিরবিহীন ঘটনা আগে কখনো দেখেননি। দেবোত্তমার অনেক নিবেদনে প্রিয়াঞ্জলিকে ভর্তি নিয়ে ওকে আইসিইউতে রাখা হয়। অরিন্দম, সুরজিতের মা বাবা এবং প্রিয়াঞ্জলির মা বাবা সকলেই খবর পেয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। সুরজিতের মানসিক স্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে কখনো বাচ্চাদের মতো আবোল তাবোল বকছে, কখনো বা গলা ছেড়ে কাঁদছে, কখনো নিজের মনে মনে বিড়বিড় করছে। সকলেই এই আকস্মিক ঘটনায় পুরোপুরি ভেঙে পড়ল। কি করবে কি না করবে কিছুই ভেবে পায় না। ডাক্তাররা সকলকে মন শক্ত করার পরামর্শ দিলেন, কিন্তু সবার মনে থেকে থেকে একটা প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে, প্রিয়াঞ্জলি এরকম ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণে বাঁচল কি করে? প্রিয়াঞ্জলির এই অবস্থায় যে মানুষটা সব থেকে বেশি আঘাত পেয়েছিল সে হলো তার সর্বক্ষণের সঙ্গী দেবোত্তমা। সুরজিৎ এবং উপস্থিত সকলে প্রিয়াঞ্জলিকে স্নেহ করত, তাকে ভালোবাসত। তাই সেই স্নেহ ভালোবাসা থেকেই তারা চাইছিল যে দুর্বিষহ জীবন নিয়ে প্রিয়াঞ্জলি বেঁচেছিল তা যেন অনতি বিলম্বে শেষ হয়ে যায়। কিন্তু প্রিয়াঞ্জলির মৃত্যু হয় না। ডাক্তাররাও এর কোনো ব্যাখ্যা দিতে পারলেন না যে এত ভয়ঙ্কর আঘাত নিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে। অবশেষে ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন প্রিয়াঞ্জলিকে একটি বিশেষ কেবিনে কাঁচের ঘেরাটোপে রাখা হবে। হয়তো প্রিয়াঞ্জলির বিষয়টা আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানের নতুন কোনো পথ নির্দেশ করবে। একদিন সকালে সুরজিৎ দেবোত্তমা ও অরিন্দমকে ফোন করে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসতে বলল। সুরজিতের কথা মতোই ওরাও সেখানে পৌঁছায়। হাসপাতালে সুরজিৎ ও প্রিয়াঞ্জলির পরিবার উপস্থিত ছিল। এরপর সুরজিৎ সবাইকে নিয়ে চলল প্রিয়াঞ্জলির ঘরের দিকে। সেখানে আগে থেকে একজন ডাক্তার উপস্থিত ছিলেন। এরপর সুরজিৎ সেখানে উপস্থিত সকলকে বললেন, তোমরা সবাই প্রিয়াঞ্জলির অবস্থা নিজের চোখেই দেখতে পাচ্ছ। এখানে উপস্থিত আমরা সবাই চাই যে এই অভিশপ্ত জীবন থেকে প্রিয়া যেন চিরতরে মুক্তি লাভ করে। কিন্তু কিন্তু চাইলেই তো সব হয় না, তার জন্য কিছু চেষ্টা করতে হয়। তাই আজ আমি অনেক অনুরোধ করে ডাক্তারবাবুকে রাজি করিয়েছি। জাস্ট একটা ইঞ্জেকশন, তারপর প্রিয়াঞ্জলি চির শান্তিতে ঘুমোবে। সুরজিতের এই কথা শেষ হবার সাথে সাথেই দেবোত্তমা উত্তেজিত হয়ে বলল, চুপ করো সুরজিৎ, তুমি জানো তুমি কি বলছো? চেয়ে দেখো, প্রিয়া এখনো বেঁচে আছে। তুমি নিজের স্ত্রীকে হত্যা করতেছ। ছি 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 সুরজিৎ, তুমি না প্রিয়াকে ভালোবাসতে? এই তোমার ভালোবাসার নমুনা। হ্যাঁ দেবী, আমি ওকে ভালোবাসি, তাই জন্য এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। আমার কাছে আর কোনো উপায় নেই। এইসব কথার মধ্যেই এবার কাঁচে ঘেরা বাক্স থেকে প্রিয়াঞ্জলি অত্যন্ত মৃদু এবং কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, তুই গড়রাজি হোস না দেবী, আমি যে আর পারছি না। সুরজিৎ যা চায় ওকে তাই করতে দে। আমি কারো বোঝা হয়ে বেঁচে থাকতে পারবো না, তাই আমাকে মুক্তি দে তোরা, মুক্তি দে, মুক্তি দে। সুরজিৎ ইশারায় ডাক্তারকে নির্দেশ করতেই তিনি একটি সিরিঞ্জে হালকা নীল এক তরল ভরে এগিয়ে গিয়ে প্রিয়াঞ্জলির শরীরে বিধিয়ে দিলেন। ঠিক তখনই ঘটল একটা আশ্চর্য ঘটনা।
প্রিয়াঞ্জলি একটু একটু করে হাসতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সেই হাসি অট্ট হাসির আকার ধারণ করল। তারপর এক অজানা কণ্ঠে প্রিয়াঞ্জলি বলতে লাগলো, ওকে জীবন বা মৃত্যু দেওয়ার তোরা কে? কতটুকু ক্ষমতা তোদের? ওর জীবনে মৃত্যুর হিসেব নিতে? ওই যে ওরা আসছে, আসছে, ওরা আসছে। ওখানে উপস্থিত সকলে বিস্ফারিত দৃষ্টিতে প্রত্যক্ষ করল গোটা ঘটনা। দেবোত্তমাও এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। নিজের প্রিয় বান্ধবীর এই অবস্থায় এমন আচরণ তার কাছে অজানা। কিছুক্ষণ এহেন চিৎকার করে প্রিয়াঞ্জলি আবার অচেতন হয়ে পড়ল। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন। অবশেষে তিনিও হাল ছেড়ে পিছিয়ে গেলেন। সেদিন রাতে দেবোত্তমার মোবাইল ফোন বেজে উঠল। ঘড়িতে তখন বাজে প্রায় 11টা। ফোন হাতে নিয়ে দেবোত্তমা দেখল একটা অজানা নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা তুলতেই ওপাশ থেকে একজন ভদ্রমহিলা বললেন, ম্যাডাম, আমি হাসপাতাল থেকে প্রিয়াঞ্জলি ম্যাডামের নার্স বলছি। উনি আপনার সাথে এখনই দেখা করতে চাইছেন। আমি অনেক বোঝালাম, কিন্তু কাল সকালেই ওনারা আসবেন। কিন্তু উনি কিছুতেই শুনতে চাইছেন না, থেকে থেকে উত্তেজিত হয়ে উঠছেন। আপনি যদি অনুগ্রহ করে একবার আসেন খুব ভালো হয়। দেবোত্তমা নার্সকে আশ্বস্ত করে বলল, আমি একটু পরেই আসছি, আপনি প্রিয়ার খেয়াল রাখুন। এই বলে দেবোত্তমা অরিন্দমকে ওকে হাসপাতালে পৌঁছে দিতে বলল। কিছুক্ষণ পর অরিন্দম ও দেবোত্তমা গিয়ে পৌঁছায় হাসপাতালে। অরিন্দমকে বাইরে অপেক্ষা করতে বলে দেবোত্তমা প্রিয়াঞ্জলির ঘরে গিয়ে পৌঁছাল। দেবোত্তমা ঘরে ঢুকতেই প্রিয়াঞ্জলি নার্সকে ইশারায় ঘরের বাইরে যেতে বলল। দেবোত্তমা এবার আশ্চর্য হয়ে প্রিয়াঞ্জলিকে বলল, কি হয়েছে প্রিয়া? তুই আমাকে এত রাতে ডেকে পাঠালি? এবার প্রিয়াঞ্জলি ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো, তুই আমার সব থেকে ভালো বন্ধু রে দেবী। আমার জীবনে এমন কোনো কথা নেই যা তুই জানিস না। তাই আমি আজ তোকে একটা কথা বলছি, শোন। যেদিন থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এক মুহূর্তের জন্যেও অচেতন হইনি। নিজের চোখে সবটা দেখতে পাচ্ছি। আমি প্রায় দেখছি, জানিস, বেশ কয়েকটা কালো ছায়া আমার সামনে আমার সাথে রয়েছে। তারা যেন সবটা পর্যবেক্ষণ করছে। তাদের ইচ্ছা ছাড়া যেন কোনো কিচ্ছু সম্ভব না। এমনকি তাদের ইচ্ছের বিরুদ্ধে আমি মরতেও পারবো না। ভালো করে দেখে বল তো প্রিয়া, ওরা কি এখনো আছে? হ্যাঁ রে দেবী, ওরা ওই কোণে বসে রয়েছে। তোর আর আমার সব কথা কান পেতে শুনছে। আমার তোকে যা বলার ছিল আমি বলেছি। তুই আর এখানে বেশিক্ষণ থাকিস না দেবী। ওরা কিন্তু সাংঘাতিক। দেবোত্তমা একবার ভালো করে ঘরের ভেতরটা দেখে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল।
চুপচাপ শুধু শুয়ে রইল প্রিয়াঞ্জলি। বাড়িতে ফিরেও দেবোত্তমার কানে বারবার বাজছে প্রিয়াঞ্জলির ওই কয়েক মুহূর্তের বলা কথাগুলো। দেবোত্তমা এক মুহূর্তের জন্য ভাবল এই সমস্ত ঘটনার সাথে কোথাও জাটিঙ্গা ভ্যালির সেই গুহার যোগসূত্র নেই তো। দেবোত্তমার এখন আর রাতে ঘুম আসে না। চোখ বন্ধ করলে প্রিয়াঞ্জলির হাসি মুখটা ভেসে ওঠে। সেদিনও প্রিয়াঞ্জলির কথা ভাবতে ভাবতেই রাত কেটে গেল। ভোরের দিকে একটু চোখটা লেগেছিল। হঠাৎ অরিন্দমকে ঝাঁকিয়ে ঘুম থেকে তুলল। দেবী, এই দেবী, দেবী ওঠো, আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। সুরজিৎ ফোন করেছিল। কামন কুইক, তাড়াতাড়ি চলো। দেবোত্তমা এখন যে কোনো দুঃসংবাদ শোনার জন্য সব সময় মনকে মানিয়ে রাখে, কিন্তু দেবোত্তমা হাসপাতালে গিয়ে যে কথা জানতে চলেছিল তা সে দুঃস্বপ্নেও আশা করেনি। হাসপাতালে গিয়ে দেবোত্তমা ও অরিন্দম দেখল সুরজিৎ মাথায় হাত দিয়ে সিঁড়িতে বসে আছে আর থেকে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। প্রিয়াঞ্জলির মা, বাবা, ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তীব্র বাতানুবাদে জড়িয়ে পড়েছেন। দেবোত্তমা সুরজিৎকে প্রশ্ন করল, কি হয়েছে সুরজিৎ? এমনভাবে ওরা চেঁচামেচি করছে কেন? সুরজিৎ এবার শূন্য দৃষ্টি মেলে দেবোত্তমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ও চলে গেছে দেবী, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। একেবারে যেন কর্পূরের মতো উবে গেছে মেয়েটা। এখন কি হবে দেবী, কি হবে? এই কথা শুনেই দেবোত্তমা বিরূপ প্রতিক্রিয়া দিল। ও ঝাঁঝিয়ে উঠে সুরজিৎকে বলল, একদম চুপ করো। সব কাণ্ড ঘটিয়ে এখন সাধু সাজা হচ্ছে। তুমি প্রিয়াঞ্জলিকে এই অবস্থায় শেষ করতে চেয়েছিলে। যখন ব্যর্থ হলে তখন ওর নিরুদ্দেশ হওয়ার নাটক করছো। সত্যি করে বলো, ওকে কোথায় গায়েব করেছো তুমি? প্রিয়াকে যদি না পাওয়া গেছে, আমি কিন্তু তোমার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হব। অরিন্দম দেবোত্তমাকে শান্ত করে বলল, এসব কি বলছো তুমি দেবী? সুরজিৎ তো নিজেই ভেঙে পড়েছে, আর তুমি ওকে পুলিশের ভয় দেখাচ্ছ। এই বলে অরিন্দম দেবোত্তমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছেও দেবোত্তমা অবিরত কেঁদেই চলেছে। তার কিছুতেই মাথায় ঢুকছে না কি থেকে কি হয়ে গেল। হঠাৎ দেবোত্তমার মোবাইল ফোনটা বেজে উঠল। প্রথমবার রিং বেজে বেজে বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার ফোন বাজতে দেবোত্তমা ফোনটা ধরল। প্রিয়াঞ্জলি সেই নার্স ফোন করেছে। সে ফোনের ওপাশ থেকে বলতে লাগলো, ম্যাডাম, আমি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না, কিন্তু গতকাল রাতে আমার একটা অভিজ্ঞতা আমি আপনার সামনে তুলে ধরতে চাই। গতকাল রাতে আমি প্রিয়াঞ্জলি ম্যাডামের ঘরেই ছিলাম। ওই প্রায় রাত 3টে নাগাদ আমার খাওয়ার জলটা শেষ হয়ে যায়। তখন আমি ঘর থেকে বেরিয়ে ফিল্টার থেকে জল নিতে আসি। জল ভরে যখন আমি ঘরের দিকে আবার এগুলাম, তখন আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। আমি দেখলাম ওই প্রায় 5-6টা ছায়া এক এক করে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, অথচ ঘরের দরজা কিন্তু বাইরে থেকে বন্ধ করা আছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অবশেষে সাহস করে ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢোকার তখনও সাহস হচ্ছিল না। আমি দরজাটা অল্প ফাঁক করে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলাম, আর তখনই আমার শরীরটা কেমন একটা অবশ হয়ে গেল। আমি চিৎকার পর্যন্ত করতে পারছিলাম না। আমি দেখলাম প্রিয়াঞ্জলি ম্যাডামকে ঘিরে অনেকগুলো বড় বড় ফুল রয়েছে, বড় মানে বিরাট বড়। সেই ফুল থেকে ঠিকরে বেরিয়ে আসছে অদ্ভুত সব আলো। এরপর সেই ফুলগুলির মধ্যে থেকে শুনতে পেলাম বিকট সব অট্টহাসির শব্দ।
এরপরই প্রিয়াঞ্জলি ম্যাডাম উঠে বসলেন। এই পর্যন্ত দেখার পর আমি জ্ঞান হারালাম। তারপর কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি সত্যি জানি না, কিন্তু উঠে দেখলাম তখনও ভোর হয়নি। আমি তাড়াতাড়ি উঠে ঘরের ভেতর গিয়ে দেখলাম কাঁচের ঘেরা বাক্সটা ফাঁকা, আর প্রিয়াঞ্জলি ম্যাডাম সেখানে নেই। তারপর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দিই। এই পর্যন্ত বলে নার্স চুপ করল। দেবোত্তমা প্রশ্ন করল, আপনি এই কথাগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বা পুলিশে জানিয়েছেন? আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারটা জানিয়েছিলাম ম্যাডাম, কিন্তু আমাকে বলা হয় আমি নাকি ডিউটির সময় ঘুমোচ্ছিলাম আর এখন নিজের গাফিলতি ঢাকতে সব গল্প সাজাচ্ছি। আমাকে বলা হয়েছে এই সব কথা বাইরে কারোর কাছে বললে আমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। দেবোত্তমা কানে ফোনটা ধরে চুপচাপ সব শুনছিল। সে ভালোই বুঝতে পারছে নার্স মিথ্যে কথা বলছে না। এই বিষয়টা নিয়ে গুছিয়ে মিথ্যে বলা কারোর পক্ষে সম্ভব নয়। নার্স আবার ফোনে বলল, ম্যাডাম, আপনার কাছে পুরো ব্যাপারটা খুলে বলে আমি খুব হালকা হলাম। এবার বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নার্স ফোন রেখে দেওয়ার পর দেবোত্তমা গভীর চিন্তায় ডুবে গেল। সে এক এক করে ঘটনা প্রবাহগুলো সাজানোর চেষ্টা করল। ওদের জাটিঙ্গা যাওয়া, শক্তিধরের সতর্কবার্তা, ওদের কালা পাহাড়ির গুহায় যাওয়া, সেখানে আলোক পুষ্পের দেখা পাওয়া, তারপর ওই ভয়ঙ্কর লোকটার প্রিয়াঞ্জলিকে আক্রমণ করা, তারপর প্রিয়াঞ্জলির এমন মারাত্মক দুর্ঘটনা, এবং সব শেষে প্রিয়াঞ্জলির নিরুদ্দেশ হয়ে যাওয়া। এই সব ঘটনার মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক রয়েছে, তবে এই সবের মধ্যে কিছু একটা আছে যা এখনো জানা হয়নি, কিছু একটা মিসিং লিঙ্ক। এই সব নিয়ে যখন দেবোত্তমা চিন্তা ভাবনা করছে তখনই অরিন্দম এসে ওকে ডাকলো। দেবী, সকাল থেকে ওই খবরটা পাওয়ার পর থেকে তুমি কিচ্ছু খাওনি। এভাবে ভেঙে পড়ে না। পুলিশ তো নিজের কাজ করছে। প্রিয়াঞ্জলি ওই অবস্থায় কত দূরই বা যেতে পারে। ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে। দেখো, আমি চাই সবসময় তোমাকে ভালো রাখতে। তুমি চিন্তা করো না। তুমি সত্যি আমাকে ভালো দেখতে চাও? যদি আমি কিছু চাই, কোনো প্রশ্ন না করে সেটা আমাকে দেবে? তোমার জন্য আমি সব করতে রাজি আছি। তুমি বলো, তুমি কি চাও? একবার অন্তত মুখ ফুটে বলো। আমি আগামীকাল জাটিঙ্গা ভ্যালি যেতে চাই। তুমি এখনই ব্যবস্থা করে দাও। ফ্লাইটের টিকিট নিও প্লিজ। ট্রেনে যাওয়ার মতো সময় আর নেই। কলকাতা থেকে গুয়াহাটি বা আগরতলার ফ্লাইটের ব্যবস্থা করো। ওখান থেকে আমি গাড়ির ব্যবস্থা করে নেব। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি দেবী? তুমি এখন একা একা জাটিঙ্গা যাবে? কিন্তু কেন? তুমি আর প্রিয়ঞ্জলি আমার আর সুরজিতের কাছে অনেক কিছু গোপন করে যাচ্ছ দেবী। তোমরা সেদিন রাতে দুজনে মিলে কোথায় গিয়েছিলে তা আমাদের আজও অজানা। প্লিজ দেবী, দেবী তোমাকে বলতেই হবে। কিছু তো বলো। তুমি তো এখনই কথা দিলে তুমি আমাকে প্রশ্ন করবে না, ভুলে গেলে? আমি ফিরে এসে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব, কথা দিলাম। অরিন্দম আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পরে এসে দেবোত্তমাকে বলল, তোমার ফ্লাইটের টিকিট পাওয়া গেছে। কাল সকালে ফ্লাইট আছে তোমার গুয়াহাটি পর্যন্ত। ওখান থেকে গাড়ি বুক করে নিও। এবার খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে পড়ো তো দেখি। দুপুর গড়িয়ে ধীরে ধীরে সন্ধে নামছে জাটিঙ্গা উপত্যকায়। রমাপতি বাবুর হোমস্টে আপাতত খালি আছে। শক্তিধর স্টেশন থেকে পর্যটকদের আশপাশের সাইট সিং করিয়ে 2-4 পয়সা উপার্জন করছে। গাড়ি গ্যারেজে রেখে ঘরের দাওয়ায় হাত মুখ ধুচ্ছিল শক্তিধর। চোখ তুলে তাকাতেই অবাক হয়ে গেল সে। দেবোত্তমা এসে দাঁড়িয়েছে। শক্তিধর অবাক হয়ে বলে উঠল, मैडम जी, आप और यहाँ क्या बात है? দেবোত্তমা ভেঙে পড়ল। এক এক করে ওকে সব ঘটনা বলল। প্রিয়াঞ্জলির দুর্ঘটনা, ওকে শেষ করার চেষ্টা করেও বিফল হওয়া, তারপর ওর আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়া। দেবোত্তমা কাতর কণ্ঠে বলল,
আমাকে একবার কালা পাহাড়ের গুহায় নিয়ে যাবে শক্তিধর। শক্তিধর দু এক পা পিছিয়ে গিয়ে বলল, आपको क्या हो गया मैडम जी? क्यों बार बार वहां जाना चाहती हैं आप? पिछली बार भी आपने मेरी बात नहीं मानी थी, याद है ना आपको फिर क्या हुआ था? শুধু একটা বার শক্তিধর, এই শেষবারের মতো বলছি, আর কখনো বলবো না। একটা হিসেব আমার কিছুতেই মিলছে না, এই হিসেবটা আমাকে মেলাতেই হবে। তাই আমাকে একবার ওখানে যেতেই হবে শক্তিধর। দেবোত্তমাকে দেখে শক্তিধরের মায়া হলো। হাত জোর করে দেবোত্তমাকে বলল, ठीक है मैडम जी, रात होने दीजिए, फिर चलेंगे। तब तक आप मुझ गरीब के घर में दो निवाला खा लीजिए मैडम जी। রাত নামতেই শক্তিধর দেবোত্তমাকে নিয়ে চলল আবার সেই কালা পাহাড়ের গুহার উদ্দেশ্যে। সেই একই জায়গায় আবার গাড়ি দাঁড় করিয়ে শক্তিধর বলল, यहाँ से आपको पैदल ही जाना होगा मैडम जी। आपको अकेले जाने देने को मन तो नहीं हो रहा है, लेकिन मुझ में इतनी हिम्मत नहीं कि मैं आपके साथ चलूं। তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি এখানে আমার ফিরে আসার অপেক্ষা করো। এই বলে দেবোত্তমা গাড়ি থেকে নেমে পাহাড়ের পথে এগিয়ে গেল। মাঝে মাঝে জঙ্গল থেকে বন্য পশু বা রাতচরা পাখিরা বুক কাঁপানো স্বরে ডেকে উঠছে, কিন্তু দেবোত্তমা সেদিকে খেয়াল করছে না। তার মাথায় শুধু একটাই কথা চলছে, প্রিয়াঞ্জলি। দেখতে দেখতে দেবোত্তমা গিয়ে পৌঁছায় গুহার ভেতরে। একটা ছোট্ট টর্চ লাইট ছাড়া আর কোনো আলোর উৎস নেই তার কাছে। এই পথটা দেবোত্তমার পক্ষে ভোলা অসম্ভব। তাই এবার খুব সহজেই ও এসে পৌঁছালো সেই জলাশয়ের পাড়ে। ডিঙিটা গতবার ওরা যেখানে ছেড়ে গিয়েছিল সেখানেই রয়েছে। সেই ডিঙিতে চড়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় দেবোত্তমা জলাশয়ের অপর প্রান্তে পৌঁছে গেল। এদিক ওদিক টর্চের ক্ষীণ আলো ফেলে দেখতে লাগলো। হঠাৎ একটা জায়গায় তার চোখ স্থির হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। লোকটার পরনে রয়েছে রাজবেশ, শরীর থেকে ঠিকরে পড়ছে আভিজাত্য। লোকটার চোখে রয়েছে এক নজর কাড়া উজ্জ্বলতা। দেবোত্তমা দেখল লোকটির মুখে হাসি ফুটছে। ও কিছুতেই মনে করতে পারছে না লোকটিকে যেন কোথায় দেখেছে। লোকটি এবার হাত জোর করে দেবোত্তমার সামনে দাঁড়ালো। লোকটির চোখ দিয়ে যেন কৃতজ্ঞতার অশ্রু ঝরছে। কয়েক মুহূর্ত পরই লোকটি অদৃশ্য হয়ে গেল। দেবোত্তমা টর্চের আলো ফেলে এদিক ওদিক লোকটাকে খুঁজল, কিন্তু লোকটিকে আর দেখতে পেল না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দেবোত্তমা। তারপর সে দেখল গুহার একপাশ থেকে ধীরে ধীরে একটা সরীসৃপের মতো কিছু একটা বুকে হেঁটে বেরিয়ে আসছে। দেবোত্তমা চমকে দু এক পা পেছনে সরে গেল। তারপর সেদিকে আলো ফেলে দেখতেই এক রাশ বিষণ্ণতা চেপে বসল ওর মনে। সেই সরীসৃপের মতো প্রাণীটি অন্য কেউ নয়, প্রাণপ্রিয় বান্ধবী প্রিয়াঞ্জলি। ঠিক হাসপাতালে যে অবস্থায় ও ছিল সেই একই ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে তার। এতটুকুও পরিবর্তন নেই। দেবোত্তমা ছুটে গিয়ে প্রিয়াঞ্জলির পাশে বসে পড়ল। তারপর জিজ্ঞাসা করল, তুই এখানে কি করে এলি প্রিয়া? চল, আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এই বলে দেবোত্তমা প্রিয়াঞ্জলিকে তুলে ধরার চেষ্টা করছিল, কিন্তু প্রিয়াঞ্জলির মধ্যে কোনো চেষ্টাই চোখে পড়ল না। সে এবার ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে দেবী, তুই ফিরে যা। আমার আর ফেরা হবে না, অনেক দেরি হয়ে গেছে রে, আর হবে না। এসব কি বলছিস প্রিয়া? আমার এই অবস্থার কারণ জানতে হলে
তোকে আগে এই জায়গার ইতিবৃত্ত জানতে হবে। আজ থেকে 500 বছর আগে এই জাটিঙ্গা উপত্যকায় একটি ছোট্ট জনপদ ছিল। এখানকার রাজা ছিলেন বরেন্দ্র নারায়ণ বর্মন। তিনি ছিলেন অত্যন্ত জেদি, বদরাগী ও লোভী শাসক। একদিন রাজসভা চলাকালীন তিনি তার মহামন্ত্রীকে ডেকে বলেছিলেন, মহামন্ত্রী, আমি খবর পাচ্ছি আপনি আপনার কার্য সম্পাদনে ব্যর্থ হচ্ছেন। আপনি থাকতে আমার রাজ্যের সীমানায় উটকো একদল লোক ঢুকে কাল কালা পাহাড়ের গুহায় কিভাবে ডেরা জমিয়েছে? কে তারা? কোথা থেকে এসেছে আর কেন এসেছে এখানে? মহামন্ত্রী মাথা নিচু করে বলল, আগে ক্ষমা করবেন রাজামশাই, ওরা একটা বাঞ্ছারা দল, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে জীবন নির্বাহ করে। শুনেছি ওরা নাকি অনেক রকম তন্ত্রমন্ত্র জানে। আমি ওই দলের প্রধানের সঙ্গে কথা বলতে চাই। আপনি আগামীকাল যেন তেন প্রকারেণ ওই দলের প্রধানকে রাজসভায় উপস্থিত করার ব্যবস্থা করুন, নতুবা আমি আপনাকে পদচ্যুত করতে বাধ্য হব। পরদিন সকালে রাজসভায় এক থমথমে পরিবেশ সৃষ্টি হলো। সবার মনে একটাই প্রশ্ন, মহামন্ত্রী কি ওই বাঞ্জারা দলের প্রধানকে রাজসভায় নিয়ে আসতে পারবেন? কিছুক্ষণ পরেই মহামন্ত্রী রাজসভায় এসে উপস্থিত হলেন। তার সাথে আরও একজন কালো কুচকুচে লোকটার মাথা ভর্তি পাকা চুল, বুক পর্যন্ত নেমে আসা মুখ ভর্তি সাদা দাড়ি, পরনে তার একটি কালো রঙের খাটো ধুতি, গলায় হরেক রকম পুঁতির মালা, হাতে পায়ে লোহার কড়া। সে রাজসভায় ঢুকতেই সবাই স্তম্ভিত হয়ে গেল। তিনি হাত জোর করে সকলকে নমস্কার জানালেন। এরপর মহামন্ত্রী সবার উদ্দেশ্যে বললেন, উনি চক্রনাথ, বাঞ্জারা দলের প্রধান। এই শুনে সবাই নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। এবার রাজা মশাই বললেন, বৃদ্ধ চক্রনাথ, তুমি কি জানো না আমার রাজ্যে অনধিকার প্রবেশ নিষিদ্ধ? চক্রনাথ এবারে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠে বলল, তোমার রাজ্য? এই রাজ্যটা তোমার হলো কবে রাজন? ছোটবেলা থেকেই শুনে এসেছি এই জগতের এক একটা ইঁটের ওপরও একজনেরই অধিকার রয়েছে, যিনি ওপরে বসে বসে সব দেখছেন। ভুলে যেও না রাজন, তুমি কেবলমাত্র তার একজন ভৃত্য। চক্রনাথের কথাগুলো শুনে রাজা উত্তেজিত হয়ে উঠলেন, কিন্তু নিজের ক্রোধকে প্রশমিত করে আবার জিজ্ঞাসা করলেন, তা এখানে কি মনে করেন? এবার চক্রনাথ এমন কথা বলতে লাগলো যা শুনে সবাই উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গেলেন। আমরা সেই সুদূর তিব্বত থেকে আসছি। এদেশ সেদেশ ঘুরে আমরা এখানে এসে পৌঁছাই। কালা পাহাড়ের গুহা আমাদের বিদ্যা চর্চার জন্য আদর্শ স্থান বলে মনে হয়েছে, তাই আমরা এখন এখানে। সেই বিদ্যা চর্চাটা কি? এবার চক্রনাথ দৃঢ় কণ্ঠে বলতে লাগলো,
ঈশ্বর যুগে যুগে তার দূতদের পাঠিয়েছেন মানব জাতিকে উদ্ধার করার জন্য, কিন্তু জীবনের শেষ সীমায় পৌঁছে তারাও এক সময় জীবন ত্যাগ করে পরপারে গমন করেছেন। হয়তো তারা আর একটু দীর্ঘজীবী হলে মানব সভ্যতার প্রতি আরো অবদান রাখতে পারতেন। তাই আমরা এমন এক ঔষধি প্রস্তুতিতে ব্রতী হয়েছি যাতে সেই মহান মনুষ্যরা তাদের প্রয়োজন মতো তাদের জীবনকে দীর্ঘজীবী করতে পারেন। এই শুনে রাজা ও হো করে হেসে উঠলেন। বেশ চক্রনাথ, তুমিও তোমার বাঞ্জারা দল যতদিন খুশি ওই গহ্বরে বাস করো, তবে আমার একটা শর্ত রয়েছে। তুমি ওই ঔষধি তৈরি করার সাথে সাথে তা আমাকে নিবেদন করবে। আমি রাজ্যের রাজা, সাক্ষাৎ ঈশ্বরের প্রতিনিধি। আমি দীর্ঘজীবী হলে তবেই রাজ্যের মানুষ ভালো থাকবে। আমি হলাম প্রকৃত মহাপুরুষ। গরিব মানুষের রক্ত জল করা অর্থে খাজনা নিয়ে নিজের রাজকোষ ভরানোকে আপনি ঈশ্বরের প্রতিনিধিত্ব বলে মনে করেন রাজন? কোন লজ্জায় নিজেকে মহান পুরুষ বলে দাবি করেন আপনি? এবার রাজা আর ক্রোধ প্রশমিত করতে পারলেন না। সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, তোমার এত দূর স্পর্ধা চক্রনাথ! তুমি আমার রাজ্যে অনধিকার প্রবেশ করে আমার মুখে মুখে তর্ক করছো। তোমায় আজ আমি উচিত শিক্ষা দেব। এই বলে রাজা হাততালি দিতেই দুজন সশস্ত্র সৈনিক এসে চক্রনাথকে ঘিরে ধরল। চক্রনাথ কিচ্ছু করল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে তাকিয়ে রইল সৈনিকদের দিকে। সৈনিকগুলো সঙ্গে সঙ্গে অস্ত্র নামিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। শুধু ওরা দুজন নয়, রাজসভার কেউ এক চুলও নড়তে পারল না। চক্রনাথ আবারও খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে রাজসভা থেকে বেরিয়ে গেল। বরেন্দ্র নারায়ণ বর্মন এই অপমানের ঘা এত সহজে হজম করে নেওয়ার পাত্র ছিলেন না। সেই দিন গভীর রাতে তিনি চুপি চুপি গিয়ে পৌঁছলেন কালা পাহাড়ের গুহায়, বাঞ্জারাদের ডেরায়। তার উদ্দেশ্য ছিল চক্রনাথের সেই ঔষধি হাতিয়ে নেওয়া। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে তিনি খুঁজে পেলেন সেই তাঁবু, যেখানে চক্রনাথ ঘুমিয়ে আছে। গভীর অন্ধকারে রাজার একমাত্র আলোর ভরসা ছিল একটি মশাল, যার আলো ক্রমাগত ক্ষীণ হয়ে আসছিল। রাজা দেখলেন সেই তাঁবুতে একটি ছোট্ট সিন্দুক রয়েছে। সঙ্গে সঙ্গে তার মুখে একটি বাঁকা হাসি খেলে যায়। তার দৃঢ় বিশ্বাস এই সিন্দুকেই রয়েছে ওই জাদু ঔষধি। তিনি সিন্দুকটি খোলার কথা ভাবছিলেন, এমন সময় দেখলেন তার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। মশালের আলোতে রাজা দেখলেন চক্রনাথ এসে দাঁড়িয়েছে। রাজা এবার নিজের তলোয়ারটি বের করে দৃঢ় কণ্ঠে বললেন, ভালোই এই ঔষধি আমাকে হস্তান্তর করে দাও বৃদ্ধ, নতুবা ফল ভালো হবে না। চক্রনাথ সেই একই রকম খ্যাঁক খ্যাঁক করে হাসতে হাসতে বলেছিল,
আপনি যা চাইছেন রাজন তা আমার কাছে নেই, ওর কাছে আছে। এই বলে চক্রনাথ আঙুল দিয়ে রাজার পিছন দিকে দেখালো। রাজা পিছন ফিরে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল। তার পিছনে দাঁড়িয়ে রয়েছে আরও একটা চক্রনাথ। সেও এবার খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলল, ও ভুল বলছে রাজন, আপনি যা চাইছেন তা আমার কাছে নয়, আছে ওই লোকটির কাছে। এই বলে ও মেঝের দিকে আঙুল তুলে দেখালো। রাজা ভয়ে ভয়ে মেঝের দিকে তাকিয়ে দেখল মেঝেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে আরও একটা চক্রনাথ। সে এবার উঠে বসলো, তারপর বলতে লাগলো, ছি 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 রাজন, ঈর্ষা, লোভ ও ক্রোধের বশবর্তী হয়ে শেষমেশ আপনি চৌর্যবৃত্তিতে নেমে এলেন। আপনি কোনো দিক থেকেই রাজা হওয়ার যোগ্যতা রাখেন না। আপনাকে শত শত ধিক্কার জানাই। আপনাকে আমি অন্তিম সুযোগ দিচ্ছি, চলে যান এখান থেকে। আমার দলে কমপক্ষে 100 জন রয়েছে। সবাই ঘুম থেকে উঠে পড়লে আপনারা রাজমহলে ফেরা হবে বলে মনে হয় না। রাজা বুঝতে পারল একা এই বাঞ্জারাদের ডেরায় এসে মস্ত ভুল করে ফেলেছে। তাই বিনা বাক্য ব্যয় রাজা সেখান থেকে বেরিয়ে ফিরে এলেন তার মহলে। এই ঘটনার ঠিক 2 দিন পর গভীর রাতে বিশাল সৈন্যদলকে সঙ্গে করে রাজা অতর্কিত হামলা করলেন কালা পাহাড়ের গুহায় বাঞ্জারাদের ডেরায়। বাঞ্জারাদের দল বা তাদের প্রধান চক্রনাথ কিছু বুঝে ওঠার আগেই তিনি ধীরে ধীরে প্রতিটি বাঞ্জারাকে হত্যা করলেন। রাজা নিজের হাতে চক্রনাথকে গলা কেটে হত্যা করলেন। এরপর চক্রনাথের সিন্দুক ভেঙে তিনি বের করলেন কাঁচের বোতল ভর্তি একটি সবুজ রঙের তরল। আর কোনো কিছু চিন্তা না করে তিনি ঘট ঘট করে পান করে ফেললেন সেই বোতল ভর্তি তরলটি। রাজা জয়ের আনন্দে অট্টহাসি করতে লাগলেন। এমন সময় রাজা ও তার সৈন্যরা হঠাৎ দেখতে পান গুহার ভেতরে এক বিশাল দৈত্যাকৃতির ছায়া মূর্তির আবির্ভাব ঘটেছে। সেই ছায়ামূর্তি ভয়ঙ্কর রকম অট্টহাসিতে মেতে উঠেছে। ইনি বাঞ্জারাদের আদিম দেবতা, যার সাধনা চক্রনাথ ও তার অনুগামীরা বহুদিন ধরে করে আসছে। এমতাবস্থায় রাজার সমস্ত সৈনিকরা যে যার মতো প্রাণ বাঁচিয়ে গুহা থেকে পালিয়ে গেল। শুধু অহংকারের নেশায় মত্ত রাজা রয়ে গেলেন সেখানে। সেই দৈত্যাকারে ছায়ামূর্তি এবারে রাজা বরেন্দ্র নারায়ণ বর্মনকে কর্কশ কণ্ঠে কটাক্ষের সুরে বলতে লাগলো, হে মন্দবুদ্ধি রাজন, তোমার নাকি অমর হওয়ার বাসনা জেগেছে। যে তরলটি চক্রনাথের সিন্দুক থেকে বের করে আকণ্ঠ পান করে নিলে একবারও সেটি যাচাই করে নিলে না,
আমার সাধক চক্রনাথ বহু বছরের প্রচেষ্টায় এমন এক ঔষধি তৈরি করেছে যাতে মানুষ দীর্ঘজীবী এমনকি অমর হতে পারে। কিন্তু এই ঔষধির এক বিরাট সমস্যা ছিল। এই ঔষধি অমরত্ব দিতে পারে কিন্তু আরোগ্য নয়। রোগ ব্যাধিতে পরিপূর্ণ অমরত্ব মানব জীবনে আশীর্বাদ নয়, নিয়ে আসে ভয়ঙ্কর অভিশাপ। চক্রনাথের উদ্দেশ্য ছিল সৎ ও পবিত্র, তাই সে চেষ্টায় কোনো খামতি রাখেনি। অবশেষে আমার স্বপ্নাদেশ পেয়ে চক্রনাথ এই কর্মযজ্ঞে ইতি টানতে চলেছিল। আগামীকাল ও এবং ওর বাঞ্জারা দল চিরকালের জন্য গুহা ত্যাগ করে চলে যেত এবং ওই তরলকে ভাসিয়ে দিত ব্রহ্মপুত্রের জলে। কিন্তু তার আগে তুমি এই নিরীহ মানুষগুলোর প্রতি এমন অমানসিক নির্যাতন করলে, তাই এবার তোমাকে এর শাস্তি পেতে হবে। তুমি অমর হয়ে বেঁচে থাকবে, তবে রোগে আঘাতে জর্জরিত হয়ে বেঁচে থাকতে হবে। সমস্ত আত্মীয় স্বজন তোমার প্রতি বিরক্ত হবে। তখন তোমার একমাত্র আশ্রয় হবে এই জনশূন্য গুহা। আর একটা কথা জেনে রাখো তুমি, আমার ভক্তরা অমৃত সন্তান। মৃত্যু তাদেরকে শেষ করতে পারে না। মৃত্যু তাদের কাছে কয়েকদিনের বিশ্রামের মতো। তারপর তারা আবার অন্য রূপে ফিরে আসবে। ওদের অস্তিত্বকে তুমি মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলে, এবার সেই মাটি চিরেই ওদের পুনরুত্থান হবে। তুমি ওদের মৃত্যুর অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিলে না, কিন্তু ওরা আলো হয়ে ফিরবে। আমি ঘোষণা করে যাচ্ছি, আমার ভক্তরা এই গুহাতেই আলোক পুষ্প হয়ে যুগ যুগান্তর ধরে ফুটে থাকবে। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে আর নিজের নির্বুদ্ধিতার জন্য কপাল চাপড়াবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। যদি কেউ কোনোদিন নিজের ইচ্ছায় এই গুহায় আসে, নিজের ইচ্ছায় আলোক পুষ্পের আহ্বান করে এবং স্বেচ্ছায় আলোক পুষ্পের রস পান করে, বা আলোক পুষ্পের কোনো অংশ নিজের সাথে এই গুহার বাইরে বের করে নিয়ে যায়, তবেই তুমি মুক্তি পাবে। তখন তোমার ভাগের অভিশাপ ভুগতে হবে তাকে, থেকে যেতে হবে অনন্তকালে অন্ধকার গুহায়, যতক্ষণ না আবার কেউ স্বেচ্ছায় আলোক পুষ্পের আহ্বান করে তার রস পান করে অথবা ফুলের পাপড়ি ছিঁড়ে নিজের কাছে রাখে। জীবন স্রোতের তালে তালে আলোক পুষ্প উঠবে চলে, কালের সমান কাল অবসান, রস মাখানো অমৃতবান। এই বলে সেই ছায়া মূর্তি বিকট অট্টহাসি জুড়ে দিয়ে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। রাজা ফিরে আসে তার রাজপ্রাসাদে। এর কদিন পরেই প্রতিবেশী রাজ্যের সাথে এ রাজ্যের যুদ্ধ বাঁধে। রাজা বরেন্দ্রনারায়ণ বর্মন সেই যুদ্ধে পর্যুদস্ত হন। শরীরে অসংখ্য আঘাত নিয়ে তিনি ফিরে আসেন। রাজবৈদ্য জবাব দিয়ে দিলেও রাজার মৃত্যু হয় না। আঘাতের সাথে সাথে রাজার শরীরে দেখা দেয় কুষ্ঠ ও যক্ষার মতো দুরারোগ্য ব্যাধি। রাজার পরিবার তাকে মেরে ফেলতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে একদিন রহস্যময়ভাবে রাজা রাজমহল থেকে উধাও হয়ে যায়। সেদিন যে লোকটা আমার পা চেপে ধরেছিল, ও নিজের মৃত্যু ভিক্ষা করছিল, সে আর কেউ নয়, অভিশপ্ত রাজা বরেন্দ্রনারায়ণ বর্মন। এই বলে প্রিয়াঞ্জলি থামল। দেবোত্তমার চোখ দিয়ে নেমে এলো অশ্রুর বড় বড় ফোঁটা। প্রিয়াঞ্জলি আবার বলতে লাগলো, সেদিন যখন আমরা এখানে এসে আলোক পুষ্পের আহ্বান করেছিলাম, তখন আমি একটা আলোক পুষ্পের কাছে গিয়ে তীব্র আকর্ষণ অনুভব করি। তার রং, তার আলো এবং তার রসের অভূতপূর্ব মনোমোহক সুগন্ধ
আমাকে বারে বারে টানছিল। তখনই আমি সেই আলোক পুষ্পের রস হাতে ছুঁয়ে জিভে স্পর্শ করি। তার ঠিক পরে ওই ভয়ঙ্কর লোকটা এসে আমার পাটা চেপে ধরে। আমার এতটুকু অনুমান ছিল না যে এই ভুলের জন্য আমাকে এমন ভয়ঙ্কর মাসুল দিতে হবে। যেদিন আমরা বাড়ি ফিরেছিলাম সেদিন শক্তিধর আমাদের মধ্যে কিছু একটা সন্দেহজনক নিশ্চয়ই দেখেছিল। তাই জন্যই ও আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিল যে আমরা কালা পাহাড়ের গুহা থেকে কিছু নিয়েছি কিনা। ওর সন্দেহ ভুল ছিল না। এই বলে প্রিয়াঞ্জলি দেবোত্তমাকে একটি অদ্ভুত জিনিস দেখালো। তার কাছে রয়েছে একটা বিশাল ফুলের পাপড়ি। পাপড়িটা যেন অল্প অল্প আলো বিচ্ছুরিত করছে। প্রিয়াঞ্জলি আবার বলতে লাগলো, এছাড়া সেদিন তীব্র আকর্ষণের বশবর্তী হয়ে আমি ফুলের পাপড়িতে লেগে থাকা রসটা চেখে দেখেছিলাম। তখন জানতাম না যে সাধারণ রস নয়, এ আসলে অমৃত। যে অমৃত মানুষকে অমর বানায়, কিন্তু রোগাক্লিষ্ট জরা সর্বস্ব একটা জীবনকে কোনোভাবেই মৃত্যুর কাছে পৌঁছতে দেয় না। ছড়াটা একবার ভালো করে পড়লেই এর অন্তর্নিহিত অর্থ বোঝা যায়। জীবন স্রোতের তালে তালে আলোক পুষ্প উঠবে জ্বলে। বাঞ্জারাদের জীবনটা তো নদীর মতোই স্রোতে স্রোতে ভেসে ভেসে চলে। সেই জীবনের একটা সময়তে তাদের আলোক পুষ্পে রূপান্তরিত হতে বাধ্য করা হয়। কালের সমান কাল অবসান, রস মাখানো অমৃতবান। তার মানে আলোক পুষ্প মৃত্যুর অবসান ঘটাতে পারে, কিন্তু সে জীবন মৃত্যুরই সমান। এবং সেই রসে যে অমৃত রয়েছে তা এক তীরের মতোই জীবনকে ক্ষত বিক্ষত করে দেয়। তুই ফিরে যা দেবী, ফিরে যা। আমাকে ভুলে যা রে, চিরকালের জন্য আমাকে ভুলে যা। আমাকে অনন্তকাল এই অভিশাপ বয়ে বেড়াতে হবে রে দেবী। আমাকে অনন্তকাল এই অভিশাপই বয়ে বেড়াতে হবে। তুই চলে যা দেবী, তুই চলে যা। এই কথা বলে প্রিয়াঞ্জলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। দেবোত্তমা এবার চোখ মুছতে মুছতে বলল, তুই আমাকে এত স্বার্থপর ভাবিস প্রিয়া? তোর এই অবস্থাকে আমি চুপচাপ মেনে নিতে পারি? তুই এখানে কষ্টের যন্ত্রণায় একটা সরীসৃপের মতো জীবনযাপন করবি, আর আমি ওখানে আমার জীবনে ভালো থাকবো? তা কি হয়? আমাদের বন্ধুত্ব কি এতটাই ঠুনকো, এতটাই মিথ্যা? না প্রিয়া, না। তোর মতো একটা ভালো মানুষকে আমি কিছুতেই এই কষ্ট পেতে দেব না। এই বলে দেবোত্তমা উঠে দাঁড়ালো। তারপর চোখ বন্ধ করে এক মনে 3 বার পাঠ করল সেই ছড়াটি। জীবন স্রোতের তালে তালে আলোক পুষ্প উঠবে চলে। কালের সমান কাল অবসান, রস মাখানো অমৃতবান। জীবন স্রোতের তালে তালে আলোক পুষ্প উঠবে জ্বলে। কালের সমান কাল অবসান, রস মাখানো অমৃতবান। জীবন স্রোতের তালে তালে আলোক পুষ্প উঠবে জ্বলে। কালের সমান কাল অবসান, রস মাখানো অমৃতবান। দেবোত্তমার মুখে
এই ঝরা পাঠ শুনে প্রিয়াঞ্জলি উত্তেজিত হয়ে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, এই দেবী, দেবী চুপ কর। তুই 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 কি 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 করছিস এটা? এমন ভুল করিস না দেবী, দয়া করে চুপ কর, করিস না। প্রিয়াঞ্জলি আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। দেবোত্তমা ছড়া পাঠ শেষ করতেই গোটা গুহাটা সেই রং বেরঙের আলোতে এবং ঘ্রাণ শক্তিকে বশ করে ফেলা অপূর্ব মিষ্টি সুগন্ধে ভরে উঠল। তার কিছুক্ষণ পরে গুহায় ফুটে উঠল শয়ে শয়ে আলোক পুষ্প। দেবোত্তমা আর এক মুহূর্ত দেরি না করে গিয়ে পৌঁছায় সেই রহস্যময় ফুলগুলির কাছে। তারপর একটি ফুলে স্পর্শ করতেই তার রস দেবোত্তমার হাতে লেগে যায়। দেবোত্তমা এক মুহূর্তের জন্য অরিন্দমের মুখটা মনে করল। তারপর সেই রস লাগা হাতটা দিয়ে নিজের জিভ স্পর্শ করল। সঙ্গে সঙ্গে এক অবর্ণনীয় অনুভূতি পেয়ে বসল দেবোত্তমাকে। সে আলোক পুষ্পের একটি পাপড়ি ছিঁড়ে নিল নিজের হাতে। আলোক পুষ্প থেকে হালকা হালকা হাসির শব্দ ভেসে আসছে। ওদিকে প্রিয়াঞ্জলি কাঁদতে কাঁদতে বলল, তুই কি করলি দেবী? একটাবার অরিন্দমের কথা ভাবলি না? আমি তোর কাছে এটা কখনো আশা করিনি দেবী। তুই এটা কি করলি? কি করলি? কেন করলি? কেন করলি? আজ অরিন্দমের থেকে তোর আমাকে বেশি প্রয়োজন প্রিয়া। তুই আর কটা দিন কষ্ট করে নে, আমি খুব তাড়াতাড়ি আসব। শুধু একটাই প্রার্থনা করি, পরের জন্মে আমরা যেন আবার তুই বান্ধবী হয়ে জন্মগ্রহণ করি। দেবোত্তমা প্রিয়াঞ্জলিকে শেষবারের মতো জড়িয়ে ধরল। তারপর চোখের জল মুছতে মুছতে গুহার বাইরের দিকে এগোতে লাগলো। প্রিয়াঞ্জলি শুধু ওর যাওয়ার পথের দিকে অশ্রুস্নাত চোখে চেয়ে রইল। পরদিন দুপুরে অরিন্দম নিজের অফিসের কাজে ব্যস্ত ছিল। এমন সময় তার মোবাইল ফোনটা বেজে ওঠে। একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে। অরিন্দম ফোন তুলতেই উপাস থেকে একজন বলল, হ্যালো, নমস্কার মিস্টার চ্যাটার্জি, আমি এয়ারপোর্ট অথরিটি থেকে বলছি। অ্যাকচুয়ালি আজ দুপুরে যে ফ্লাইটটি গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি ডুয়ার্সের বনভূমিতে দুর্ঘটনার কবলে পড়ে ভেঙে পড়েছে এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বুঝতেই তো পারছেন, প্রায় 12,000 ফিটের উচ্চতা থেকে নিচে এসে পড়লে কি অবস্থা হতে পারে। মানে ক্রু সমেত 108 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মিসেস চ্যাটার্জিও এই ফ্লাইটেই ছিলেন। ওনার সারাটা শরীর ঝলসে গেছে। এই শুনে অরিন্দম ফোন হাতে ধপ করে মেঝেতে বসে পড়ল। চোখ থেকে নীরবে অশ্রু বেরিয়ে এলো। ওপাশে লোকটি আবার বলতে লাগলো, নিজেকে শক্ত করুন মিস্টার চ্যাটার্জি, এত কিছুর পরেও আশার আলো তো নেভেনি। অরিন্দম কাঁপা কাঁপা কাতর কণ্ঠে প্রশ্ন করল, মানে মানে কি বলছেন আপনি? ওপাশের লোকটি এবার প্রত্যয় কণ্ঠে উত্তর দিল, আগে হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, এই সাংঘাতিক দুর্ঘটনায় একজন যাত্রী সারভাইভ করেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি দ্রুত এয়ারপোর্টে এসে যোগাযোগ করুন। যিনি এই দুর্ঘটনায় বেঁচে গেছেন তিনি আর কেউ নন, আপনার স্ত্রী মিসেস দেবোত্তমা চ্যাটার্জি। শুনছিলেন সুলেখক সোমরূপ নাথের কলমে আলোক পুষ্প। আজকের গল্পের সূত্রধার ও মন্ত্রীর চরিত্রে আমি দেবাঞ্জন। গল্প পাঠে সৌরভ মণ্ডল, অরিন্দমের চরিত্রে সৌমিক, দেবোত্তমা পম্পা, সুরজিৎ নীল, প্রিয়াঞ্জলি সঞ্চালী, শক্তিধরের চরিত্রে সৌরভ রায়,
বরেন্দ্র নারায়ণ বর্মনের চরিত্রে RNM অভিষেক, নার্সের চরিত্রে বর্ণালী, চক্রনাথের চরিত্রে সাগর নীল, আদিম দেবতার কণ্ঠ দিয়েছে সৌরদীপ, এয়ারপোর্ট এক্সিকিউটিভের ভূমিকায় ফিদা, শব্দ সংযোজন ও আবহ সায়ন, ধ্বনি সম্পাদনা মধুরিমা, প্রচ্ছদ রৌনক, মোশন গ্রাফিক্স উষ্ণিস, নাট্যরূপ ফিদা। আজকের গল্পটির সমগ্র পর্ব পরিচালনায় টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর। কি গল্প তো শুনছেন, তবে শুনতে শুনতে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আসুন শুনে নিই গল্পের বাকি অংশ।